অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন? বলছি। স্যার, আজকে মুখ্যমন্ত্রীকে দেখা গেল না। আপনি প্রথম দিনে আমাদেরকে সাক্ষাৎকারে বলেছিলেন পুরোটাই নাটক চলছে। আজকে কি বুঝলেন স্যার সবটা মিলিয়ে? এই নাটকটা করেও মুখ্যমন্ত্রী কোনো লাভ ওঠাতে পারেননি। মানুষ বুঝেই গিয়েছিল যে উনি নাটক করতে গিয়েছেন সুপ্রিম কোর্টে, তাই তিনি আর এই দ্বিতীয়বার আসার সাহস করেননি নাটক করতে। স্যার, দ্বিতীয়বার মানে আজকে উনি ভার্চুয়ালি কানেক্ট থাকবেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছিলাম, সকাল থেকেই নজর রাখছিলাম, কিন্তু ভার্চুয়ালিও হুম মুখ্যমন্ত্রী কানেক্ট হলেন না। তাহলে কি পুরোটাই একটা গিমিক? গিমিক ছাড়া কি, পুরোটাই তো গিমিক। উনি ভার্চুয়ালি কানেক্টেড হলে কি নতুন ব্যাপারটা হতো? আগের দিন উনি যা করেছেন সেটা মানুষ একেবারেই ভালোভাবে নেয়নি। কিন্তু স্যার, এটা উনি সবাই বলছিলেন যে মুখ্যমন্ত্রী ইতিহাস রচনা করলেন সারা ভারতবর্ষের এর দেখুন মধ্যে। এরকম দেখুন এরকম ইতিহাস প্রতি মুহূর্তেই রচিত হয়ে যাচ্ছে। সুতরাং মুখ্যমন্ত্রী কি আলাদা ইতিহাস রচনা করলেন এটা যারা বলছেন তারাও জানেন যে এই কথাটা বাজে কথা, এই কথার কোনো মাথার মুন্ডু নেই। আচ্ছা স্যার, আজকে তো দেখা গেল এই যে পুরো বিষয়টা যেটা এসআইআর এর ক্ষেত্রে সময়সীমা আরো বর্ধিত হলো, এবং যে ৮৫০০ অবজারভার যেটা অফিসার দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে, কালকে বিকেলের মধ্যেই তাদেরকে যোগ দিতে বলা হলো। তাহলে আমি বলছি, আলাদা করে মুখ্যমন্ত্রী গিয়ে কি ওই দিন আনলো? এসআইআর কি বন্ধ করে দিতে পারলো? এটাই তো আসল। উনি বলেছিলেন এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই। কোথায় বন্ধ করতে পারলো? বা উল্টে এসআইআর উল্টে সুপ্রিম কোর্ট এসআইআর তো বন্ধ করতে পারলেনই না। উল্টে সুপ্রিম কোর্ট বলেছেন যে এসআইআর এর বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপই করব না, এসআইআর চলবে এবং রাজ্যগুলোকে সাহায্য করতে হবে। এগুলো তো হিতে বিপরীত হলো। নাটক রাজ্যগুলোকে করতে কড়া এলেই হয়। বার্তাও দিয়েছেন, এমনকি মুখ্য সচিব দেখছিলাম উনি ওখানে গিয়ে কথা বলছিলেন। হুম স্যার, তাহলে মুখ্যমন্ত্রী এই যে পুরোটা রাজ্যবাসীর সঙ্গে কি এটা খেলা খেললেন? ওই দিন যে খেলাটা খেললেন, এটাও কি মানে খেলা খেললেন? এছাড়া কি, খেলা ছাড়া কি? ওনাদের আহ, স্লোগান আছে না, খেলা হবে। একদম। সেই খেলা খেলা হবে একটা খেলা এটা। মানে ওই যে গ্রাউন্ড পড়া ছবি ভাসিয়ে দেয়া মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আদৌ উনি ওই দিন গ্রাউন্ড পড়েছিলেন না। উনি বলেছিলেন আমি পিটিশনারের হয়ে। আর যে পিটিশনারের হয়ে উনি গিয়েছিলেন, সেই পিটিশনার আজকে স্যার সামনে এসে গেছে। আজকে সেই পিটিশনার বলতে উনি আমার নামটা চাপা ফেলে দিয়ে নিজের নামটা উজ্জ্বল করতে চেয়েছিলেন, তিনি আজকে এসে ক্যামেরার সামনে বললেন। কি বলবেন স্যার? হুম এই তো, এই অসততা তো মমতা ব্যানার্জির মধ্যে আছে। ওনারা তো কংগ্রেসী রাজনীতি থেকে এসছেন। কংগ্রেস বহুদিন ধরেই এই অসততার রাজনীতি এদেরকে শিখিয়েছে এবং এখন এরা এরা পারফেকশনে পৌঁছেছে, এই মমতা ব্যানার্জি। হুম স্যার, আজকে মুখ পুড়লো কার্যত মনে হচ্ছে আপনার? আমার তো তাই মনে হচ্ছে, মুখ পুরলো মানে হিতে বিপরীত হয়ে গেল। সুপ্রিম কোর্ট যা বলেছে আজকে, তাতে ওনার কোনো লাভই হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে, আমি যতদূর টেলিভিশনে দেখলাম, সুপ্রিম কোর্ট বলেছে যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তো মাইক্রো অবজারভাররা তো সিদ্ধান্ত নিচ্ছিলেন না। এটা আর নতুন কথা কি? এটা ছিল ওনাদের অভিযোগ যে মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নিচ্ছেন। মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নিচ্ছিলেন না যতটুকু আমার জানা আছে। সিদ্ধান্ত ইআরওরাই নিচ্ছিলেন। এখন সিদ্ধান্ত সেই ইআরওরাই নেবেন। এই ইআরওদের সাহায্য করবেন মাইক্রো অবজারভাররা, এবং এই ৮৫০০ জনের নাম দেয়া হয়েছে, সেই ৮৫০০ জনের মধ্যে যাদেরকে যাদেরকে নির্বাচন কমিশন নিয়োগ করবে মাইক্রো অবজারভার হিসেবে, তারা। সুতরাং আর এও তো এই যে একটা রাজ্যের অসহযোগিতার কথা কমিশনের আইনজীবী তুলে ধরলেন, যে তারা কোনো রকম সাহায্যই করছে না। ক্রমশ যে কথাটা বারবার করে বলা হচ্ছিল যে তাদেরকে, যাদেরকে সাসপেন্ড করতে বলছি যে আধিকারিকদেরকে, সেই আধিকারিকদেরকে সাসপেন্ড পর্যন্ত করছে না স্যার, না, এটাও সাসপেন্ড হয়তো করেছে, এফআইআরটা করছে না। ঠিক। সেই জন্য ডিজিপি কে শোকজ করেছে সুপ্রিম কোর্ট, আইন শৃঙ্খলা নিয়ে এবং এই বিষয়ে শুনেছি শোকজ করেছে তাহলে ডিজিপি তো কে। স্যার একটা বড় সিদ্ধান্ত, একদম ডিজিপি কে শোকজ করা। একদম নিশ্চয়ই এটা তো একদম নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তাহলে তো নিজে স্যার, অ্যাপিয়ার করে, মুখ্যমন্ত্রী নিজে অ্যাপিয়ার করে ডিজিপি কে একটা শোকজ খাইয়ে আনলেন। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর মোট অবদান মামলাটায়। মানে মুখ্যমন্ত্রী ভস্মে ঘি ঢাললেন নাকি স্যার, এটা হলো? না, দেখুন একটা মঞ্চে দাঁড়িয়ে যেখানে কোনো বিরোধিতা কেউ করবে না,
বা একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করা একরকম, হুম আর কোর্টে যখন দুপক্ষ আর্গু করবে এবং আর অন্য একজনরা শুনবেন যে বিচারপতিরা, সেখানে ভাঁট বকা আর এই মিথ্যাচার এসব চলে না, এসব মুহূর্তের মধ্যে ফাঁস হয়ে যায়। তো সেই জন্যই উনি আজকে যাননি, ওনাকে গেলে তো অনেক মিথ্যা কথা বলতে হতো। এই হুম। নাটক উনি আর করতে চাননি, অত্যন্ত উনি তো এটুকু বুদ্ধি শুদ্ধি তো আছে এতদিন ধরে রাজনীতি করে, যে গত দিনের নাটকটা জমেনি এবং আজকের নাটক তো শেষ হয়ে গেল। যদিও মানে যদিও একটা হিয়ারিং হবে, হ্যাঁ, আজকে নাটক তো শেষ। মানে বিগ জিরো হলো নাকি স্যার পুরোটা মিলিয়ে? বিগ জিরো কি, মাইনাসে রান করছে, জিরো আচ্ছা কি, স্যার, মাইনাসে আপনি রান করছে। আপনি রাজ্যবাসীকে কি বলবেন যে সেদিন কি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে মানে একটা গিমিক করেছে, ভুল বুঝিয়েছে, কি বলতে মমতা, চান আমি আপনি? এইটা বলবো যে রাজ্যবাসীকে ভুল বোঝানোর জন্যে একটা চমক দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হুম এবং সেই চমক দেওয়াতেও অসততা ছিল। যার মামলা তার নাম না করে নিজের মামলা বলে চালিয়েছেন ওটাকে। হুম, ঠিক। ঠিক আছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে, ওনাকে জজেরা শোনার জন্যে ঠিক আছে একটা সামান্য সুযোগ দিয়েছিলেন, তারপর একথাও বলেছিলেন যে আপনার পক্ষের আইনজীবী যথেষ্ট দক্ষ, আপনাকে তাকে শুনবো। তার মানে আপনি বাড়ি যান, আপনি আর বকবক করবেন না, এটাও তো আমরা জানতে পেরেছি, তাই না? এ তো গেল সেদিনের একদম কথা। একদম। আর তো আজকেও যাতে এরকম কড়া মন্তব্যের মুখে না পড়েন তিনি আর, সেই জন্য এই ধরনের কথা বলেছেন। এর মানে আজকে আর মানে যাননি। আগে ভাগেই ঝোলা নিয়ে কেটে পড়লেন মুখ্যমন্ত্রী নাকি হ্যাঁ, স্যার? হ্যাঁ, আগে আগে ভাগেই ঝোলা নিয়ে কেটে পড়লেন। মানে স্যার, আর আমি একটা কথা বলছি, আপনি প্রাক্তন বিচারপতি হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, মানে এই রকম পিটিশনাররা হলে তারা কি আগে থেকে আঁচ করে নেয় যে পরবর্তী শুনানিতে এই হতে পারে আমার পরিস্থিতি? হ্যাঁ, বুদ্ধিমান বুদ্ধিমান লোকেরা আঁচ করে নেয়। মমতা ব্যানার্জির এটুকু বুদ্ধি আছে আঁচ করে নেওয়ার, যে পরের আমি হিয়ারিং আরো এ গেলে অপদস্থ হতে পারি। অপদস্থ হতে পারি, সেই জন্য তিনি আর আসেননি, এমনকি ভিডিওতে মুখও দেখাননি। তাহলে পুরো প্রচারটা, মানে এই যে কয়েকদিন ধরে যে রেসটা চললো, আপনি প্রথম দিনে যে কথা আমাদের বলেছিলেন, তাহলে শেষ ফল আজকে যেটা দেখলাম স্যার একই জায়গায় দাঁড়িয়ে রইলো। না, এটার হিয়ারিং এখনো চলছে। হ্যাঁ, আজকে এক্সটেন্সিভ হিয়ারিং হয়েছে 2 ঘন্টার ওপর। কিন্তু মমতা ব্যানার্জির ভূমিকাটা আপনি যেভাবে ব্যাখ্যা করেছিলেন। কোথায় মমতা ব্যানার্জি তো করতে গিয়েছিলেন নাটক, করতে গিয়েছিলেন খেলা, সেটা জমেনি। তার ফলে উনি বুঝে গেছেন যে উনি আরো অপদস্থ হবেন এরপরেও গেলে, সেই জন্য উনি যাননি। ওনার আইনজীবী যা মামলা করার করেছেন। ঠিক আছে, এতে লাভটা কি হলো, যে উনি মামলা করতে গিয়ে ডিজিপি কে একটা শোকজ খাইয়ে আনলেন। উনি মামলা করতে গিয়ে নতুন কিছুই না, পুরনো পুরনো জিনিসই পেলেন, যে ইয়ারোরা সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত ইয়ারোরাই নিচ্ছে। আর এই যে কিছু কথা টেলিভিশনে ওনার আইনজীবী একজন বললেন, কল্যাণ ব্যানার্জি একজন স্যার, আপনাকে নাম নিতে হবে না, আমি নিচ্ছি, বলুন। যা বললেন হ্যাঁ, সেইগুলো যতক্ষণ না সুপ্রিম কোর্টের অর্ডার আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ তার মানে ওপর আমি আস্থা রাখতে পারছি না। মানে আপনি প্রেস বাইট গুলোকে কল্যাণ ব্যানার্জির আপনি মানে ওটাকে স্টাবলিশড বলে ধরে নিতে পারছেন না যতক্ষণ না রায় প্রেস এর বাইট কপি। যখন 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 কল্যাণ ব্যানার্জি প্রেস বাইট দিতে এলেন, হ্যাঁ, তখন আমি তার যে চেহারা দেখলাম তাতে তো চোয়াল ঝুলে গেছে তার। অন্য সময় তার মধ্যে যে লাফালাফি চিৎকার চেঁচামেচি তো যে আপনাদের সংসদেই করেন উনি। সর্বত্রই করেন, শুধু সংসদ কেন, কোর্টে কোর্টের বাইরে সর্বত্রই করেন, সেটা আজকে করার মতো অবস্থায় উনি নেই। এই বডি ল্যাঙ্গুয়েজ থেকেই বোঝা যায় যে ওনারা একেবারে হিরে ভূত হয়ে গেছেন। উনার কথাও তো স্যার শুনলেন না, আমি শুনানি শুনছিলাম ওখানে, উনি বারবার বলতে চাইছিলেন, শেষে শ্যাম দিবানকে গিয়ে উনি বলানোর চেষ্টা করলেন যে বলুন না এই কথাটা, মাইক্রো অবজারভার নিয়ে ভালো করে বলুন। উনার কথাই বিচারপতি নোটিশ করছিলেন না, আমরা বারবার কিন্তু এটা নোটিশ করলাম স্যার, আপনি যেটা বলার ওনাকে বলছেন। ওনাকে বিচারপতি গুরুত্ব দেবেন কি দেবেন না সেটা বিচারপতিরা বিষয় অনুযায়ী ঠিক করবেন। এ বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই, তবে উনি কোনো গুরুত্ব পাওয়ার মতো মানুষ নন। আর উনার মুখ, আপনি বলছেন প্রেসের কাছে যখন এলেন উনি ফ্যাকাশে চেহারা, মানে উনাদের জয়ের কোনো হ্যাঁ, ছিটে ফোঁটা দেখতে পেলেন না আপনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার সেই আপনাকে একদম উল্লাসের যে অভিব্যক্তি থাকে, তা তো নেই, বরং চোয়াল ঝুলে গেছে, ভয় স্যার পেয়ে গেছেন। একদম একদম। তার মানে স্যার প্রথম দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা নোটিশ করেছিলেন, যেটা বলে দিচ্ছিলেন, আজ দ্বিতীয় দিনেও সেটা, এবার আমরা পরবর্তী ক্ষেত্রে আরো দেখতে পাবো। হ্যাঁ, দেখতে পাবেন।
স্যার আপনাকে লক্ষ্য রাখুন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।